আমার মা হওয়ার গল্প, তৃতীয় পর্ব। ব্লাড যেতে যেতে শরীর, চোখ, মুখ সাদা হয়ে গিয়েছিল। নিজেকে নিজে আয়নায় দেখতে ভয় পেতাম। গিনি ম্যাডাম 3 মাস পর যেতে বলেছিলেন, আর 3 মাস পর থেকেই ফলিসন শুরু করতে বলেছিলেন, প্রতিদিন একটা। তা খাচ্ছিলাম, কিন্তু 3 মাস হয়ে যাওয়ার পরেও যাইনি। ভেবেছিলাম ন্যাচারালি তো কনসিভ হয়, দেখি কি হয়। একদিন বড়সহ বাজার করতে গিয়ে বাজারে সেন্সলেস হয়ে যাই। ওই সময় পিরিয়ড চলছিল, তবে সেন্সলেস হওয়ার মতো দুর্বলতা ছিল না। সিদ্ধান্ত নেই ম্যাডামকে দেখাবো। পরের দিনই যাই গিনি ম্যাডামের কাছে। ওনার সম্পর্কে বলতে চাই। একজন ডাক্তার এত আন্তরিক আর যত্নবান হতে পারে, এটা ঢাকায় এই প্রথম দেখলাম। ম্যাডাম TSH, T3, T4, SGTT, CBC টেস্ট দিয়েছিলেন, সেই সাথে আলট্রাসাউন্ড। TSH 3.56 এসেছিল, আর বাকি সবও নর্মাল ছিল। তাই কনসিভের মেডিসিন ল্যাট্রাল ও জেস্টেনল দিয়েছিলেন। 2 বার কনসিভ আর মিসক্যারেজের পর ওভুলেশনের সময় কনসিভ করার পরই পরিবর্তন বুঝতাম শরীরে। তাই 45 দিন অপেক্ষা করা লাগতো না। ম্যাডাম মেডিসিন 3 মাস খেতে দিয়েছিলেন। এটা 2024-এর জানুয়ারির কথা। মার্চে আমি 3য় কনসিভ করি। বললাম যে শুরু থেকে বুঝতাম 35 দিনে টেস্ট করে পজিটিভ পাই। এবার আর অপেক্ষা না, সরাসরি গিয়ে দেখে আসলাম ম্যাডামকে। আর উনিও 3 সপ্তাহ পর প্রেগনেন্সি প্রোফাইল আলট্রাসাউন্ড করতে বললেন, আর শুধু মাইক্রোজেস্ট দিলেন। ফলিসন চলছিল, ওটা চলবে বললেন। আমি রেফাস্টনের কথা বলায় বললেন, এটা হার্টবিট না আসা পর্যন্ত খাওয়া উচিত না। চলে আসলাম বাসায়। বলে দিলেন স্ট্রেস ফ্রি থাকবেন, তবে বেড রেস্ট না। বাসার স্বাভাবিক কাজকর্ম করবেন, ভারী কাজ করবেন না। এর মাঝেই হঠাৎ বর অনেক অসুস্থ হলেন। ডাক্তার বড় একটা অসুখ সন্দেহ করে টেস্ট দিল। স্ট্রেস না নিয়ে কি উপায় ছিল? আমি এই অবস্থায় আল্লাহ পাকে নামাজে বলেছিলাম শুধু, মালিক, এই সন্তান আর স্বামীর মাঝে একজনকে বেছে নিতে হয় যদি, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। প্রায় 15 দিন বিভিন্ন টেস্ট, ডাক্তার, মেডিসিন এসবের পর জানতে পারি আমার স্বামীর শারীরিক কোনো জটিলতা নেই, আলহামদুলিল্লাহ। এর মাঝে কিন্তু ব্লিডিং হয় আমার। আমি আর ডাক্তারের কাছে যাইনি। মাথায় ছিল শুধু বরের সুস্থতা, আর ভাবতাম আল্লাহ পাকের দেয়া নেয়ামত, তিনি রাখলে রাখবেন, না হয় নিয়ে যাবেন। একা একাই ব্লিডিং বন্ধ হয় 12-13 দিন পর। আমি অপেক্ষা করি পরবর্তী পিরিয়ডের, কারণ প্রেগনেন্সির সব সিমটম চলে গিয়েছিল। বুঝে গিয়েছিলাম এটাও মিসক্যারেজ। পরবর্তী পিরিয়ডের পর থেকে লম্বা একটা বিরতি। জুলাই আন্দোলনের পর আগস্টের 1 তারিখ কিছু কারণবশত মিরপুর শিফট হই। এই 3 পর্বে ব্যর্থতার সমস্ত ডিটেলস জানলেন। এরপর 4র্থ প্রেগনেন্সি নিয়ে বলবো, কিভাবে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করলাম, কোন ডাক্তার দেখালাম, ন্যাচারাল কী কী খাবার খেয়েছি ফার্টিলিটি বাড়াতে, সব বলবো ইনশাআল্লাহ। বাবুর বয়স 6 মাস প্লাস, আলহামদুলিল্লাহ। ওকে নিয়ে সংসার সামলে একটু একটু করে বলছি। প্রতিদিন চেষ্টা করছি একটা পোস্ট দেওয়ার, এর বেশি সম্ভব হবে না। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা অনেক অধৈর্য তারা 4-5 দিন পরে এসে সব একবারে শুনে নিয়েন। একেবারে একটা পোস্টের বেশি দেওয়া সম্ভব না একদিনে। শেয়ার করার উদ্দেশ্য, আমি হতাশায় ভুগেছি অনেক, তাই কষ্টগুলো জানি। কারো সাকসেস স্টোরি শুনলে, জানলে মনে সাহস আসে, তাই বলছি। আমার এই জার্নির ডিটেলস শুনে যদি কারো একটুখানি উপকার হয়, সেটাই হবে আমার সার্থকতা।